শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস। পর্ব 23। মহিকে ঘর থেকে বার করে দিয়েছে তার পীড়িতের মেমসাহেব ডিসুজা। কমলার কিছু গয়না মেমসাহেবের হাতে জমা দিয়ে সে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। কত ইংরাজি শিখে ফেললো এর মধ্যে। মিস ডিসুজা ঠিক খাঁটি মেমসাহেব নয়, না হোক রং ফর্সাই বলতে হবে। মেমদের পোশাক পরে, তাদের মতো মাঝে মাঝে তামাক টানে, বেশ লাগতো মহির। কিন্তু কদিন থেকে মেম সাহেব খারাপ ব্যবহার শুরু করেছিল। বলছিল খরচা ফুরিয়ে গিয়েছে। মহি বলেছিল একদিন বাড়ি গিয়ে আরো কিছু গয়না নিয়ে আসবে, কিন্তু এত বড় দুর্গাপুজো গেল, বাড়ি যায়নি সে। তাই ভরসা হয় না যেতে। দাদা নির্ঘাত বাড়ি থেকে বার করে দেবে। একমাত্র কমলা আর অদূর দিকে তাকিয়ে দাদা যদি তাকে ক্ষমা করে। বাড়িতে তাকে ফিরতেই হবে, নইলে না খেয়ে মারা পড়বে। ডিসুজা অবশ্য অন্য একজনকে জুটিয়েছে। লোকটা যেমন লম্বা তেমন চওড়া। মুর্শিদাবাদের নবাবের সঙ্গে নাকি কি সম্পর্ক রয়েছে। মহির দিকে কটমট করে চেয়েছিল প্রথম দিন। তারপর মেম সাহেবকে বলেছিল ওটাকে বার করে দাও। মহি কপর্দকহীন, তাঁর দাড়িগোঁফ খুব পাতলা, তবু কয়েকদিনের ক্ষৌরকর্ম না হওয়ায় বিষদৃশ্য লাগছিল। এই চেহারা নিয়ে বাড়িতে যাওয়া বোধহয় ঠিক হবে না। চিতপুরের রাস্তা ধরে হাঁটলে কিছু কিছু জানাশোনা লোকের সঙ্গে দেখা হয়ে যেতেও পারে। তাই খানা ডোবা ঝোপঝাড় পেরিয়ে সে গঙ্গার ধারে চলে এলো। গঙ্গার ধার দিয়ে চলার সময় ফুরফুরে হাওয়া গায়ে লাগলে বেশ লাগে। গঙ্গার ধারে বাড়ি বলে ছেলেবেলা থেকে এই হাওয়াতে অভ্যস্ত সে। বড় আপন মনে হয় হাওয়াটাকে। বাড়ির পাশে গঙ্গার ঘাটের অশ্বত্থ গাছের নিচে মদন ক্ষৌরকার বসে। তার কাছে গিয়ে বসলে নিশ্চয়ই বিনা পয়সায় কামিয়ে দেবে, কারণ তাকে যখন তখন পয়সা দেওয়া হয়। বৎসরে দুবার ধুতি, চাদর, ফলমূল ইত্যাদি অনেক কিছু পায় সে। মহিকে সামনে বসে পড়তে দেখে চমকে ওঠে মদন। দাও তো কামিয়ে মদন, কদিন সময় পাচ্ছি না। মদন তবু চুপ, তাকিয়ে থাকে একদৃষ্টে। ভাবে যা শোনে সবই সত্যি। তাহলে গোপাল মুখুজ্জের মতো মানুষের ভাইও অমানুষ হয়? কি হলো? বলছি আপনি একবার ওই শ্মশান ঘাটটা ঘুরে আসুন। ওই যে কালকাসুন্দি আর নাটাইয়ের ঝোপের আড়াল থেকে ধোঁয়া উঠছে, ওখানে যান। কেন, এত তাড়াতাড়ি শ্মশানে পাঠাতে চাও কেন? তোমার বেশ পোয়া বারো। এদিকে কামাচ্ছ, ওদিকে শ্মশান ঘাটে যারা আসে তাদেরও কামাচ্ছ। না, শ্মশান ঘাটে যারা আসে তারা কামায় না। কামানোর দিন আলাদা। সব ভুলে গেলেন ছোটবাবু? আপনি না বামুন? নিকুচি করেছে বামুনে। জাত হলো সাহেব। উহ, ইউ নটি, মাই ডার্লিং, মাই ডার্লিং। শুনেছ সেসব কথা? কাজ নেই শুনে, বেশ আছি। এবারে যান তো ওদিকে। কেন ওদিকে কেন? আপনার দাদাও আছেন ওখানে, জানাশোনা। তাই নাকি? কে? গিয়ে দেখুন। আমাদের পাড়ার বুড়ো কে ছিল? সান্যাল মশাই? না। তবে আপনি যান। দাদা রয়েছে শুনে মহির সাহস নিঃশেষ হয়। তবু গুটি গুটি যায় সে। ভাবে বাড়িতে যাওয়ার চেয়ে শ্মশান ঘাটে যাওয়াই ভালো। ওখানে দাদা অনেকের মধ্যে তাকে গালাগাল দিতে পারবে না। তারপর দুই ভাই একসঙ্গে বাড়ি ফিরবে। মহিকে দেখে গোপাল মুখুজ্জে বোবা হয়ে যায়। অদূর দেহে তখনও ভালো করে আগুন ধরেনি। একটু আগে এলে তুই মুখাগ্নি করতে পারতিস। মহি কিছু বুঝে উঠতে পারে না। চিতার ওপর ছোট একটি দেহ কালো হয়ে উঠেছে। দাদাকে জিজ্ঞাসাও করতে পারে না কে মরল। পঞ্চানন ঘোষকে সে দেখে একপাশে দাঁড়িয়ে রয়েছে। বামুনপাড়া থেকেও ৩-৪ জন এসেছে। তারা সবাই মহিকে দেখছে। পঞ্চাননের কাছে গিয়ে মহি বলে, কবে এলে পঞ্চাননদা? পিণ্ডি দিয়ে এলে? পঞ্চানন মুখ ঘুরিয়ে নেয়। তা হোক, দাদা খুব মিঠে ব্যবহার করেছে, ওতেই হবে। মুখখানা একটু হাসি হাসি করে সে দাদার কাছে ফিরে গিয়ে বসে। কে মরল রে বাবা? দাদারই তো দেখছি বেশি গরজ। ভালোভাবে একবার ছোট্ট মৃতদেহটির দিকে চায়।
চিনবে কি করে? জীবনে কখনো স্পর্শ করেছো বলেও মনে হয় না, পরের বাড়ির ছেলের মতো। গোপাল মুখুজ্জে ভাইয়ের হাবভাব লক্ষ্য করে বিস্মিত হয়। ভাবে, মন বলে কি কোনো পদার্থ নেই মহির? থাকলে দুফোঁটা অশ্রু নিশ্চয়ই গড়িয়ে পড়ত। বাড়িতে ফিরছে কতদিন পরে কে জানে। সহোদর ভাইটিকে মাস দেড়েক পরে এই প্রথম দেখল সে। চেহারার কি ছিরি হয়েছে! মৃতের দিকে তাকিয়ে মনে মনে বলে গোপাল, তোর সব অভাব আমি মেটাতাম, তবু বোধহয় চলে গিয়ে ভালোই করেছিস। এমন বাপের পরিচয় দেওয়াও মুশকিল। গুটি গুটি পাশে বসেছে বলেই গোপাল জিজ্ঞেস করে, বাড়িতে কখন ফিরলি? বাড়িতে এখনো যাইনি। তবে কোথায় খবর পেলি? গঙ্গার ধার দিয়ে আসছিলাম, মদন নাপিত বলল যে তুমি এখানে আছো, পাড়ার কে মারা গিয়েছে। মদন বলল, পাড়ার কেউ মরেছে? তা বলতে পারে। মদন ভেবেছে তুইও বুঝি মানুষ। আমি? চিতার ওপরটা দেখেছিস? দেখলাম তো। তোর কষ্ট হচ্ছে না? অনুশোচনা? মহি ফ্যাল করে দাদার দিকে চেয়ে থাকে। দাদা কখনো এত বুঝিয়ে সুঝিয়ে গালাগাল দেয় না। দাদার গালাগাল হলো পূর্ণিমায় গঙ্গার বান আসার মতো, হুড়মুড় করে এসে মিলিয়ে যায়। কিছুক্ষণ শুধু উথালি পাথালি। দাদার আজকের ধরনটা ঠিক বোঝা যাচ্ছে না। মনে হয় বাড়ি ফেরার অপেক্ষায় আছে। দরজার গোড়া থেকে বিদায়। মিস ডিসুজা যেমন বিদায় করে দিয়েছে। মহির বুকের ভেতরটা কেমন ব্যথা করে ওঠে। এই 1 মাসে 4-5 বার এমন একটা চাপা ব্যথা অনুভব করতে শুরু করেছে। হাত দিয়ে চেপে ধরে বুক। গোপাল আর চোখে লক্ষ্য করে, ভাবে শত হলেও জন্মদাতা, বুকে তো দাগা লাগবেই। বেচারার চোখ শুকনো, কাঁদতে পারছে না। সবাই কাঁদতে পারে না। তাছাড়া হঠাৎ একেবারে চিতার উপর দেখাটা কম বড় আঘাত তো নয়। আস্তে আস্তে অনুভব করতে শুরু করেছে। মহি জানে এবারে সে কাশতে শুরু করবে, বড় বিশ্রী কাশি। সে উঠে একেবারে গঙ্গার কিনারায় জলের ধারে গিয়ে বসে পড়ে। জোয়ার চলছে বলে কাদায় পা দিতে হলো না। সে কাঁপতে শুরু করে, মাঝে মাঝে থুতু ফেলে। সবশেষে খানিকটা রক্ত। মিস ডিসুজা এই রক্ত দেখার পর থেকেই তার পাশে শুতো না। বলতো গয়না বিক্রির টাকা ফুরিয়ে গিয়েছে। হয়তো ফুরিয়েছে, তবু এতদিনের ভালোবাসা এক নিমেষে এমন ফিকে হয়ে যায়। বাঙালি মেয়ে হলে পারত না। মহি মুখ হাত ভালো করে ধুয়ে আবার দাদার কাছে এসে বসে পড়ে। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। গোপাল ভাবে, কাশির ছুতো করে উঠে গিয়ে মহি চোখ মুখ ধুয়ে অশ্রুজল ঢেকে এলো। ওদুকে তুই শেষ কবে দেখেছিলি? ওদুকে? কেন? এমনিতে বলছি। তা এতক্ষণে খেয়াল হয় মহির। সে তাড়াতাড়ি ছুটে যায় চিতার কাছে। এখন আর চেনা যায় না, তবু কি করে যেন সে চিনল। হ্যাঁ, সে চিনতে পারল। পিতা হয়েছে বলে তার ভিতরে একটা বিরাট গর্ব ছিল। সেই হিসেবে সে দাদার চেয়েও বড়। সেই গর্ববোধটা সহসা চিতার ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে গেল। বুকের যেখান থেকে একটু আগে সামান্য রক্ত উঠেছিল, সেইখানটা ফাঁকা হয়ে গেল। সে দেখতে থাকে ওদুর গায়ের চামড়া ফেটে ফেটে ঝুলে পড়ছে। এই ওদুকে সে কখনো চিবুক স্পর্শ করেও আদর করেনি। অথচ ছেলেটা কি করে যেন বুঝে গিয়েছিল সে তার বাবা। অদ্ভুতভাবে হেসে বাবা বাবা করত। শেষের দিকে তো অনেক কথাই বলতে শিখেছিল। তাকে বাইরে বেড়াতে যেতে বলতো। মহি এক দৃষ্টে চেয়ে থাকে। গোপাল মুখুজ্জে উঠে গিয়ে পিঠে হাত রেখে বলে, এত কাছে দাঁড়াস না, সরে আয়। ও বেঁচে গেল দাদা। আসছে জন্মে ওর বাবার কর্তব্যটা করব। কেন, এই জন্মেই তো পারিস। একটু ঘরমুখ হ, ও আবার আসতে পারে। মহি অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে চলে।
মা মারা যাবার সময়ও দাদা এইখানে এইভাবে তার পাশে দাঁড়িয়েছিল। মায়ের চিতার কাছেই অদূর চিতা। মহির বুকের ভেতরটা কেমন করে ওঠে। রক্ত ওঠার পর অমন ব্যথা হয়, কিন্তু আজকের ব্যথা একটু ভিন্ন ধরনের। সে মাথা নাড়িয়ে চলে, শেষে বলে, এ জন্মে আর হবে না। কেন হবে না? তুই আমার চেয়ে কত ছোট, এই বয়সে বিয়েই হয় না। পঞ্চানন দাদার ছেলে বজ্রনাথ তোর চেয়ে 1.5 বছরের ছোট মাত্র। তবু হয় না, হবে না আর। হবে, হতেই হবে। ছোট বউ হতে দেবে কেন? ছোট বউ? তাকে তুই চিনিস? কত লেখাপড়া জানে জানিস? সেই জন্যই তো হতে দেবে না। সে অন্যরকম। না, সে সবার মতো। তার মনে দুঃখ আছে মহি, তুই তো অন্যরকম। দাদার কথার জবাব দিতে ইচ্ছে করে না মহির। একটা দুর্বলতা, একটা বমি বমি ভাব তাকে আচ্ছন্ন করে। সে গঙ্গার পাড়ের ঘাসের ওপর বসে পড়ে। মিস ডিসুজা কদিন থেকে তার দিকে কেমন করে যেন চাইতো। টাকা ফুরিয়েছে বলে? অত ভয় কেন তাকে? অদূর অতটুকু দেহ পুড়তে বেশি সময় লাগে না। কথা উঠেছিল, এই বয়সে চিতায় ওঠানো হবে না পুঁতে ফেলা হবে। বামুনপাড়ার বিপ্রদাস অধিকারী জন্ম তারিখ দেখে বললেন, চিতায় উঠবে। তাই ছোট্ট চিতায় তুলতে হলো অদ্বৈতকে।